আসন বন্টন নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলন টানাপোড়েন। শেষ মুহূর্তে একাধিক দল যুক্ত হওয়ায় সময় লাগছে দাবি নেতাদের। 11 দলের চূড়ান্ত তালিকা ঘোষণা আজ। নাস্তালয়ের দোকান থেকে আসে, ওইখান থেকে ঘুরে পড়ছে। আর যদি এটা চলি ফিরে খাই না ফেললে আর খাইম কি? সাধারণ দিক দেখে এখানে কালে মক পর্যন্ত 300 মাইন হতে রাখছে। সীমান্তে মৃত্যুফাঁদ। মিয়ানমারের ছোড়া গুলি, মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর পদক্ষেপের দাবি বাসিন্দাদের। অনেকে শুনি যে এখানে এই কন্টাকে করে ফেলে, একদম সিস্টেমেই গোলমাল, খালি ওই 2-4টা অভিযান করলে কিচ্ছু হবে না। জন্ম নিবন্ধনে ভোগান্তি, ডিজিটাল সেবায়ও দালালের দৌরাত্ম্য। অতিরিক্ত টাকা না দিলে ঘুরতে হয় মাসের পর মাস। জড়িত কর্মকর্তারাও। অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস। বাণিজ্য মেলায় স্টল বরাদ্দে হযবরল চিত্র। কাগজে কলমে 6 দেশের 11 প্রতিষ্ঠানকে দেয়া হলেও অংশগ্রহণ দ্বিগুণেরও বেশি। অসঙ্গতি নিয়ে মুখে কুলুপ ইপিবির। এবং ইরানে বিক্ষোভ চালিয়ে যেতে আন্দোলনকারীদের আহ্বান ট্রাম্পের। যে কোনো সময়ে হস্তক্ষেপের হুঁশিয়ারি। যুদ্ধ ও আলোচনা উভয়ের জন্য প্রস্তুত তেহরান, জানালেন আরাকচি। সকালের সময়ের সঙ্গে আছি আমি অর্জিতা শাহসিন। আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আজ আবারও বৈঠকে বসবে 11 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ। এরপর আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। দুপুরে নেতারা যৌথ বৈঠকে বসবেন বলে জানানো হয়। বৈঠকেই আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরে বিকেল বা সন্ধ্যার দিকে 11 দলীয় জোটের শীর্ষ নেতারা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। সংবাদ সম্মেলন থেকেই কোন দল কতটি আসনের সমঝোতায় পৌঁছেছে সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এর আগে মঙ্গলবার জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথকভাবে বৈঠক করে, তবে আসন বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। মিয়ানমারের অভ্যন্তরে কৌশলগত গুরুত্বপূর্ণ তোতারদিয়া দ্বীপের দখল নিতে আরাকান আর্মি এবং রোহিঙ্গা বিদ্রোহী গ্রুপগুলোর সংঘাতে জড়িয়ে পড়ায় চরম নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে সীমান্তবর্তী হাজার হাজার বাংলাদেশি নাগরিক। বিশেষ করে বাংলাদেশে ইয়াবা পাচারের পাশাপাশি চোরাচালান নির্বিঘ্ন করতে এই তোতারদিয়া দ্বীপের দখল রাখার কোনো বিকল্প নেই। কথিত রোহিঙ্গা নেতা নবী হোসেন ও তার অনুসারীরা দ্বীপ দখলের লড়াইয়ে সম্পৃক্ত হওয়ার পরেই মিয়ানমার থেকে ছোড়া গুলি বাংলাদেশে এসে পড়ার সংখ্যা বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। মোহাম্মদ ফারাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। টেকনাফের লম্বারবিল সীমান্ত এলাকায় মাছ শিকার করেই জীবিকা নির্বাহ করেন অনেক মানুষ। জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন নাপ নদী ও সীমান্তবর্তী এলাকায় যেতে হয় তাদের। আর এই মাছ শিকার করতে গিয়েই মিয়ানমারের অভ্যন্তরে চলমান সশস্ত্র সংঘাতের ভয়াবহ চিত্র প্রত্যক্ষ করেছেন স্থানীয় জেলেরা। আরো 250 মানুষ এখানে আছে, ওদের কাছে অস্ত্র সব হাতিয়ার সব ওইখানে জঙ্গলে জঙ্গলে সব রেখে আছে ওরা। মিয়ানমারের তুতারদিয়া দ্বীপ দখলকে কেন্দ্র করে বর্তমানে মুখোমুখি অবস্থানে রয়েছে আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপটি এখন সশস্ত্র সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয়দের দাবি, তুতারদিয়া দ্বীপের নিয়ন্ত্রণ থাকলে সীমান্তের ইয়াবা ব্যবসা ও চোরাচালান কার্যক্রম সহজেই নিয়ন্ত্রণ করা যায়। এই কারণেই দ্বীপটিকে দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে একাধিক সশস্ত্র গোষ্ঠী। যারা বিজিবি আছে বা অন্যান্য বাহিনী আছে, তাদের সকল বাহিনী দিয়ে যদি বর্তমান পরিস্থিতিতে যদি আমরা যদি একটা শক্ত যদি যে আইন শৃঙ্খলা বলয় সৃষ্টি করি, তাদেরকে অনেকাংশে রোধ করা যাবে। দ্বীপ দখলের এই সংঘাতের সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের ভূখণ্ডে। মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলি এসে পড়ছে সীমান্তবর্তী গ্রামগুলোতে। ফলে প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন সীমান্ত এলাকার বাসিন্দারা। যে কোনো সময় প্রাণহানির আশঙ্কায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। ব্যবসার কারণে উদাহরণে এখানে ব্যবসায়ী লালন করতেছে, অন্য মানুষ দেখে আর এর দেশের মানুষ দেখে হিসাবে এটা গুড়ুম করি না পারে। ওখানে গুলি করতেছে, এখানে গুলি আসতেছে, মানুষ মারা যাচ্ছে, এইরকমই আর কি। এদিকে মিয়ানমারের চলমান সংঘাতের প্রেক্ষাপটে গত রোববার টেকনাফের হোয়াইকং ইউনিয়নের লম্বারবিল সীমান্ত এলাকা থেকে 57 জন রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে রয়েছে নবী হোসেন গ্রুপের 29 জন, আরসার 4 জন এবং RIM এর 21 জন সদস্য। সীমান্তের ওপারে সংঘাত থামার অপেক্ষায় এপারের হাজারো পরিবার। তারা চান নিরাপদ জীবন আর স্বাভাবিক জীবিকার নিশ্চয়তা।
টেকনাফের নাপ নদীর জলসীমা থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কক্সবাজার সীমান্তে গুলির ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উকিয়াও সোময়কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ে ডেকে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ। জানানো হয়, কোনো উস্কানি ছাড়াই বাংলাদেশের দিকে গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সেজন্য মিয়ানমারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া মিয়ানমারের অভ্যন্তরে দেশটির কর্তৃপক্ষ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যাই ঘটুক না কেন তার প্রভাব যেন বাংলাদেশের জনগণের জীবন ও জীবিকায় না পড়ে সেই বিষয়টি নিশ্চিত করারও দাবি জানায় ঢাকা। জবাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় মিয়ানমার। মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি বাংলাদেশের সীমান্ত ঘেঁষে বিপজ্জনক স্থল মাইন বসিয়েছে বলে অভিযোগ উঠেছে। এখন পর্যন্ত ৩০০ মাইন স্থাপনের তথ্য জানাচ্ছেন স্থানীয়রা। আর এই মাইন বিস্ফোরণে বাংলাদেশি বাসিন্দাদের যেমন অঙ্গহানি হচ্ছে, তেমনি প্রায় মারা যাচ্ছে গরু ছাগলও, যার ফলে বোমা, গুলি, মাইন ও সশস্ত্র গোষ্ঠীর অনুপ্রবেশে সীমান্তবাসীর উদ্বেগ বাড়িয়েছে কয়েক গুণ। মোহাম্মদ ফারাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সীমান্তের লম্বাবিল সংলগ্ন নাপ নদীতে জীবিকার একমাত্র অবলম্বন নৌকাটি আছে কিনা দেখতে গিয়ে আরাকান আর্মির পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন সীমান্তের বাসিন্দা মোহাম্মদ হানিফ। বিস্ফোরণে তিনি একটি পা হারিয়েছেন এবং বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই ঘটনায় হানিফের পরিবার চরম উদ্বেগ ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। হতদরিদ্র পরিবারটি এখন দিশেহারা। তার মা ও স্বজনদের প্রশ্ন, এই ঘটনার দায় কে নেবে আর তাদের ন্যায় বিচারই বা কে নিশ্চিত করবে? রোহিঙ্গারা গুলি করতেছে, ওখানে যে মাইন বয় বোমা মাইন বয় যাবে আমরা তো জানি না। প্রায় 2 কিলোমিটার ভিতরে এসে মাইন ফুটে রেখে এরা চলে যাচ্ছে। ওদের কিভাবে এত সাহস? এর আগে মিয়ানমারের ছোড়া গুলিতে শিশু আফনান গুলিবিদ্ধ হওয়ার ঘটনা এবং মাইন বিস্ফোরণে হানিফের অঙ্গহানির ঘটনায় সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বেড়েছে কয়েক গুণ। যাদের আয়ের প্রধান উৎস নদীতে মাছ ধরা, তারা জীবন ঝুঁকিতে ফেলে আর নদীতে নামছেন না। স্থানীয়দের অভিযোগ, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আন্তর্জাতিক আইন উপেক্ষা করে বাংলাদেশের সীমান্ত ঘেঁষে বিপজ্জনক স্থল মাইন বসিয়েছে। এখন পর্যন্ত প্রায় ৩০০টি মাইন স্থাপনের তথ্য জানাচ্ছেন তারা। একই সঙ্গে মাঝে মধ্যে গোলাগুলি ও মর্টার নিক্ষেপ করা হচ্ছে, যার অনেকগুলো এসে পড়ছে বাংলাদেশের ভূখণ্ডে। নাস্তালয়ের দোকান থেকে আসে, ওইখান থেকে গুলি পড়ছে। সাধারণ দিক দেখে এখানে খালে মুখ পর্যন্ত ৩০০ মাইন হতে রাখছে। আর ওরা ওদেরকে ডিস্টার্ব করতেছে, ওরা এখানে গুলি চালাচ্ছে। এখন আর তো ডর দেয় তারা গুলি করিব, মাইন বুয়াইয়ে আর যদি এটা চলি ফিরে খাই না ফেললে আর খাইম কি। এর আগে মিয়ানমারের জান্তা বাহিনী সীমান্তে মাইন স্থাপন করলেও এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিও একই পথ অনুসরণ করছে। আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের তোয়াক্কা না করে সীমান্তকে পরিণত করা হচ্ছে মৃত্যু ফাঁদে। এই পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করছেন সীমান্তবাসী। এখানে তো আমরা এমন বই সরকার যদি আমাদেরকে কোনো জিনিস নিয়ে যেতে চাই আমরা চলে যাব, এমন বইয়ের মধ্যে আমরা আছি। আমাদেরকে অবশ্যই বাংলাদেশ সরকার থেকে আমাদের জীবন মালের নিরাপত্তা দিতে হবে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে সীমান্তের সর্বোচ্চ সতর্ক অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি সীমান্ত জুড়ে জোরদার করা হয়েছে টহল ও নজরদারি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জন্ম নিবন্ধন একটি মৌলিক নাগরিক অধিকার, কিন্তু সেই অধিকার আদায় করতে গিয়ে যেন ভোগান্তির শেষ নেই। ডিজিটাল করা হলেও মাঠ পর্যায়ে জন্ম নিবন্ধন সেবা এখনও এক প্রকার হয়রানির নাম। কোথাও দালাল, কোথাও অপ্রয়োজনীয় কাগজের ফাঁদ, আবার কোথাও অতিরিক্ত টাকা না দিলে আটকে যায় ফাইল। নুরুল ইসলাম নয়নের ছবিতে আবু সাইদ নিশানের প্রতিবেদন। 200-300 টাকা হইতো তাহলে চিন্তা ভাবনা করতাম ফ্লাই দেওয়ার। অতিরিক্ত টাকা দিলে একটু তাড়াতাড়ি হচ্ছে। সিস্টেমেই গোলমাল। উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল ৩ জন্ম নিবন্ধন সেবার তথ্য জানতে চাইতেই অফিস সহকারী জামাল নিয়ে যান নাস্তার রুমে। ৩ দিনে জন্ম নিবন্ধন করিয়ে দেওয়ার আশ্বাসে মুঠোফোনে পরিচয় করিয়ে দেন মিথুন নামের এক ব্যক্তির সঙ্গে। সময় লাগবে 3 দিন, খরচ
এবার সরাসরি কথা হয় মিথুনের সঙ্গে। জন্মস্থান ও স্থায়ী ঠিকানা ছাড়াই ঢাকা থেকে করা যাবে জন্ম নিবন্ধন। বিনিময়ে দিতে হবে 2,500 টাকা। মানে আপনি তো অফিসেরই, মানে সেক্ষেত্রে তো আর সমস্যা নাই। 200-300 কোটি টাকা হইতো তাহলে চিন্তা ভাবনা করতাম ফ্লাই দেওয়ার। আছে 2,000 টাকা, এনে লারা সারা দেওয়া 3-4 হাতে লারা সারা দেওয়া থাকে 200-300 টাকা। এটার লেগে কি দরকার সম্পর্ক নষ্ট করার? এর চাইতে ভালো সোনার ডিম পার আসলে সম্পর্ক ভালো রাখি, কয়েকদিন পর ডিম খাবো। মিথুন সিটি কর্পোরেশনের লোক দাবি করলেও অনুসন্ধানে জানা যায় সে আসলে দালাল। কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্তদের যোগসাজশে অবৈধ উপায়ে করে দেয় জন্ম নিবন্ধন। এমন চিত্র শুধু অঞ্চল 3ই নয়, রাজধানীর 2 সিটি কর্পোরেশন সহ সারা দেশেই পাওয়া যায় নাগরিকদের এমন অভিযোগ। সার্ভার নাকি থাকে না, আবার অনেকে শুনি যে এখানে এই কন্টাক্টে করে ফেলে। একটার পর একটা 2টা-3টা চাচ্ছে, তারপর দেওয়ার পরেও 1 দিন 2 দিন 5 দিন ঘুরাচ্ছে। তদারকে থাকা উচিত যে আসলে এটা অনেক সহজভাবে হচ্ছে কিনা, বাসিন্দা তারা কি আসলে হ্যারাসমেন্ট হচ্ছে কিনা। একদম সিস্টেমেই গোলমাল, খালি ওই 2-4টা অভিযান করলে কিচ্ছু হবে। মুন্সিগঞ্জ, গাইবান্ধা সহ দেশের নানা প্রান্তেও জন্ম নিবন্ধন করতে ভোগান্তির কথা জানান সেবাগ্রহীতারা। সামান্য ভুল সেটা ওনারা নিজেরাই করছে। নানান ভোগান্তির পরে মানে নামের বানান ঠিক করানো হয়। ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়িয়ে অভিভাবকত্ব প্রমাণ করে তারপর আনতে হচ্ছে জন্ম নিবন্ধন সনদ। সরকার এই সেবাকে ডিজিটাল করেছে হয়রানি বন্ধ করতে, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। অনলাইন আবেদন প্রক্রিয়া যেমন জটিল, তেমনি প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরেও সিটি কর্পোরেশনের অফিসে এসে শুরু হয় নতুন বিড়ম্বনা। ফাইল জমা দিতে এসে চাওয়া হয় অপ্রয়োজনীয় ও নিয়ম বহির্ভূত কাগজপত্র। দিতে না পারলেই ঘুরতে হয় মাসের পর মাস। শরণাপন্ন হতে হয় দালালদের। উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধনে যদি এই ধরনের অভিযোগ আমরা পেয়ে থাকি, মাঝখানে আমরা কিছু পেয়েছি, আমরা কিন্তু কয়েকজনের চাকরিকে শোকজ করে তাদেরকে কিন্তু তারা কিন্তু এখন দফতরে নাই। ঘরে বসে আমরা এটা সলভ করতে পারি। যত বেশি কম হিউম্যান ইন্টারাকশন হবে তত ঝামেলা কম, সেটা আমরা চেষ্টা করব। জন্ম নিবন্ধন না থাকলে বাধাগ্রস্ত হয় শিক্ষা, চিকিৎসা, পাসপোর্ট সহ প্রায় সব নাগরিক সেবা। কখনো প্রয়োজনীয়, আবার কখনো ভুয়া কাগজপত্র হচ্ছে জন্ম নিবন্ধন। সিটি কর্পোরেশন ও দালালদের যোগসাজশে উভয় ক্ষেত্রে লাগছে অতিরিক্ত টাকা। এতে একদিকে যেমন তৈরি হচ্ছে সাধারণ মানুষের ভোগান্তি, অন্যদিকে তৈরি হচ্ছে নিরাপত্তা ঝুঁকি। স্বচ্ছতা, জবাবদিহিতা ও মনিটরিং ব্যবস্থা নিশ্চিত করা না গেলে তা আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রত্যাশা মতো বিদেশি প্রতিষ্ঠানের সাড়া না মেলায় আন্তর্জাতিক শব্দই যেখানে এবার বাদ দিতে চেয়েছিল সরকার, সেখানে ডজন ডজন বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবারের আসরে। কারো কাছে স্টল এসেছে নিত্যপণ্যের মতো হাত বদল হয়ে, কেউ আবার নিজের নামে বরাদ্দ পাওয়া স্টলের অর্ধেক ভাড়া দিয়েছেন আরেকজনকে। এমনকি ইরান, পাকিস্তানের কোনো প্রতিষ্ঠানের অংশ নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও মেলায় মিলছে তাদের উপস্থিতি। এমন নানা অসঙ্গতির কারণ জানতে কয়েক দফায় যোগাযোগ করা হলেও মুখে কুলু পেটে থাকে আয়োজক প্রতিষ্ঠান ইপিবি। মোমেন হোসেনের ক্যামেরায় অন্তরা সেনের রিপোর্ট। ये गवर्नमेंट ऑर्गेनाइजर करते हैं, गवर्नमेंट तो उनसे लिया टेंडर पाइसे যে পাইছে উনি ব্যবসা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা নানা সমালোচনার মধ্যে এবার বসেছে 30তম আসর। বিদেশি প্রতিষ্ঠানের প্রত্যাশিত অংশগ্রহণ না থাকায় মেলা শুরুর আগে আন্তর্জাতিক নামে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। অবশেষে 3 দশক আগের নাম বহাল রেখে 3 জানুয়ারি মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও এর আগে করা সংবাদ সম্মেলনে জানানো হয় এবার মেলায় অংশ নিচ্ছে 6 দেশের প্রতিষ্ঠান। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিদেশি স্টল থাকবে, এটাই স্বাভাবিক। ইপিবির তথ্য বলছে 11টি স্টল আর প্যাভিলিয়ন বরাদ্দ করা হয়েছে বিদেশিদের জন্য। তবে বাস্তবে এসে দেখা যাচ্ছে এর সংখ্যা দ্বিগুণেরও অনেক বেশি। কর্তৃপক্ষ বলছে তাদের কাছে এই ধরনের কোনো তথ্যই নেই। তবে কি এর পেছনে রয়েছে অন্য কোনো কারসাজি? চলুন দেখা যাক। মেলার স্থায়ী 2 হলে 2 দিন ঘুরে দেখতে পাই GS13 স্টলে রহমান ট্রেডিং এর ব্যানারে বিক্রি হচ্ছে 2 আলাদা প্রতিষ্ঠানের পণ্য, ইন্ডিয়ান জুতা আর কাশ্মীরি শাল। ইরান এবার অংশ নিচ্ছে আনুষ্ঠানিকভাবে ইপিবি এমন তথ্য না দিলেও মেলায় মিলছে দেশটির প্রতিষ্ঠানের নামে বিক্রি করা বিভিন্ন পণ্য। একই অবস্থা পাকিস্তানি জুতা পোশাকের স্টলেরও। पाकिस्तानी काफ़ी स्टॉल है इस वक्त, जहाँ तक मैं समझता हूँ 8 से 10 स्टॉल्स होंगे पाकिस्तानी। বাংলাদেশের সবজি কাটার সরঞ্জামাদি বিক্রির স্টলের অর্ধেকে মিলছে ভারতীয় জুতা। এই 2 হলে একটিতে 2টি করে প্রতিষ্ঠান রয়েছে যারা নিজেদের বিদেশি দাবি করছে। এমন স্টলের সংখ্যা রয়েছে 25টি।
স্টল বরাদ্দে হজবরলার কারণ জানতে জিএস 15 নম্বর স্টল ভাগ করে বসা বাংলাদেশের আরবি জামদানি হাউস আর ভারতীয় কাশ্মীরি শাল বিক্রেতার সঙ্গে কথা বললে দুই প্রতিষ্ঠানই আলাদাভাবে দাবি করে ইপিবি থেকে বরাদ্দ নিয়েছেন তারা। हम कश्मीर से ही आए हैं तो कश्मीर का ही लेके आए हैं। किसके पास से लिया? ये गवर्नमेंट ऑर्गेनाइजर करते हैं, गवर्नमेंट तो उनसे लिया है। যে আপনার টেন্ডারে পাইছে, যে পাইছে উনি ব্যবসা মাল আমরা না বিক্রি করি আপনার নিয়াতে ইন্ডিয়াতে আপনারা এসে বিক্রি ইন্ডিয়া একই দোকান আমাদের কাশ্মীর লোক নিয়ে আসছে। ইপিবির কাছ থেকে সরাসরি বরাদ্দ না পেলেও জিএস 14-এ বসা হাওলাদার ট্রেডিং এর স্বত্বাধিকারীর সোজা সাপটা জবাব, হাত বদলে পাওয়া এই স্টল আরো দুজনের কাছে ভাড়া দিয়েছেন তিনি, যাদের একজন বাংলাদেশি একজন বিদেশি। স্টল বরাদ্দ ইপিবির কাছ থেকেই তো নিয়েছেন? হ্যাঁ, ইপিবির কাছ থেকে নিয়েছেন পুরোটা, এরপরে হচ্ছে এইটুকু হচ্ছে ওদের কাছে। এটা হলো কি আপনার কি এটা বাণিজ্য মন্ত্রণালয়ের থেকে অনেকেই নেই, লাইসেন্স আছে তারাই পায়। এটা আমি আরেকজন তো নিচ্ছি। আমরা তো আর ডাইরেক্ট এখানে যাইতে পারি না, আমরা ডাইরেক্ট যেতে পারি না, কারণ এটা নিতে হইলে আপনার লাইসেন্স টাইসেন্স লাগে। যার কাছ থেকে নিয়েছেন সেও তো বাঙালি? হ্যাঁ, সে বাংলাদেশ। হ্যাঁ, সে বাংলাদেশ না, আমি একই নিয়েছি, যেমন তারা আমাদের সাথে আর কি একটিছে। আয়োজন ওয়াশিং প্ল্যান্টের ব্যানারে বিক্রি হচ্ছে দুই বিদেশি প্রতিষ্ঠানের বাহারি পণ্য। मगर इसको 2 भाग किया, एक भाग हमारा, एक भाग किसके पास से ये भाड़ा लिया? इसका नाम अब्दुल्ला। अब्दुल्ला, इसका पूरा नाम क्या है? मालूम नहीं इसका नाम। वो क्या बांग्लादेशी है? हाँ, बांग्लादेश। শুধু স্থায়ী দুই হলে আমাদের চোখে পড়া এমন নানা অসঙ্গতির কারণ জানতে আয়োজক প্রতিষ্ঠান রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির সঙ্গে কয়েক দফা যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি কেউ। সময় টিভি থেকে আসছে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দেশের সবজির ঝুড়ি আর প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত জনপদ নরসিংদী। রাজধানী ঢাকা সহ আশেপাশের জেলার সবজির চাহিদার প্রায় 40% আর দেশীয় কাপড়ের চাহিদার সিংহভাগ পূরণ করে এ জেলা। কিন্তু জাতীয় অর্থনীতিতে এত বড় অবদান সত্ত্বেও হিমাগার সংকট, টেক্সটাইল শিল্পে অস্থিরতা আর উচ্চশিক্ষা ও স্বাস্থ্যসেবার অপ্রাপ্তি জেলাবাসীকে প্রতিনিয়ত ভোগাচ্ছে। দীর্ঘ 2500 বছরের প্রাচীন ইতিহাস আর বর্তমানে নানামুখী সংকটের আবর্তে কেমন আছে নরসিংদী? আসন্ন ভোটের হাটে কি চান এই জনপদের বাসিন্দারা? মাহমুদুল হাসান মাহফুজের ছবিতে সেই গল্প তুলে এনেছেন আশিকুর রহমান পিয়াল। ছাব্বিশ লাখ মানুষের বসবাসের জনপদ নরসিংদী। এখানকার জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ প্রায় 30% মানুষের পেশা কৃষিকাজ। এই অঞ্চলকে দেশের সবজির ঝুড়ি বলা হয়। জেলার শিবপুর, মনোহরদী, বেলাব ও রায়পুরা উপজেলায় চোখ মেললেই দেখা যায় সবুজের সমারোহ। উর্বর মাটি আর কৃষকের পরিশ্রমে নরসিংদী আজ সবজি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। এ জেলায় উৎপাদিত হয় বেগুন, ফুলকপি, শিম, বাঁধাকপি, পেঁপে সহ বিভিন্ন ধরনের সবজি। এখানকার উৎপাদিত শাকসবজির প্রায় 40% সরবরাহ করা হয় রাজধানী ঢাকা সহ আশপাশের কয়েক জেলায়। রপ্তানি করা হয় বিদেশেও। কখনো উচ্চ ফলন হলেও বাধা হয়ে দাঁড়ায় মধ্যস্বত্বভোগী বা জেলায় কোনো হিমাগার না থাকার সমস্যা। কাঁচামাল রাখার জন্য হিমাগার দরকার ছিল, ওইটা আমাদের নরসিংদীতে নাই। কৃষি যে পণ্যগুলো আছে ওইগুলো ভালো ট্রান্সপোর্টেশন বা বাজার যাতে স্থিতিশীল একটা বাজার থাকে। কৃষককে যেন আমরা মূল্যায়ন পাই এমন একটা লোক আমরা চাই। এদিকে প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত জেলার শেখেরচর বাবুরহাট। 100 বছরের ঐতিহ্যবাহী এই হাটটি দেশের অভ্যন্তরীণ কাপড়ের চাহিদার প্রায় 70% পূরণ করে। এই বিশাল সাম্রাজ্যের সপ্তাহে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়। বাবুরহাটের কাপড়ের যোগান দেয় জেলার 12,000 পাওয়ারলুম টেক্সটাইল ও বস্ত্র শিল্প কারখানা। এছাড়া জেলার 2টি বিসিক শিল্পনগরী গড়ে উঠলেও সেখানে রয়েছে নানান সংকট। সবশেষ 2023 সালে সম্প্রসারিত নতুন বিসিকে প্লট বরাদ্দে রাজনৈতিক প্রভাব আর অব্যবস্থাপনার কারণে নরসিংদীর বিসিকের সম্ভাবনা এখন হুমকির মুখে। অভিযোগ আছে বিসিকের প্লট বরাদ্দ থেকে শুরু করে দৈনন্দিন কার্যক্রমেও চলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখলদারিত্ব। প্রকৃত উদ্যোক্তারা তাই কোণঠাসা হয়ে পড়ছেন। এর সঙ্গে যোগ হয়েছে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট। নির্বাচন পরবর্তীতে যে উন্নয়ন মহাপরিকল্পনা, সেই উন্নয়ন মহাপরিকল্পনায় সকল মানুষকে সংযুক্ত করা, এটাই হবে সবচেয়ে বড় কাজ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে অভাবনীয় সাফল্যের রেকর্ড থাকলেও জেলা শহরে পা রাখলে আজও খুঁজে পাওয়া যাবে না কোনো পূর্ণাঙ্গ পাবলিক কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয়, নেই কোনো মেডিকেল কলেজও। এই মুহূর্তে যদি শিক্ষাকে নরসিংদীর যে শিক্ষানগরী এটাকে পরিপূর্ণ করতে হয়,
তাহলে পরে এখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা অত্যন্ত জরুরি। শিক্ষার এই অপূর্ণতার চেয়েও করুণ দশা স্বাস্থ্য খাতের। প্রায় ২৬ লাখ মানুষের এই জনপদে কোনো সরকারি মেডিকেল কলেজ না থাকায় জেলা সদর ও মাত্র ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভরসা। অন্যদিকে এ জেলায় ২৫০০ বছরের প্রাচীন মহাজনপদ, রাজধানী ও একটি দুর্গ নগর নিয়ে ওয়ারি বটেশ্বর, সেই সঙ্গে প্রথম কোরআন শরীফ বাংলা অনুবাদ করা গিরিশচন্দ্র সেনের বাড়িসহ নানা প্রাচীন নিদর্শন আর প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ স্থান থাকার পরও পর্যটন কেন্দ্র গড়ে না ওঠায় আক্ষেপ জানান বিশিষ্টজনেরা। নতুন সরকার যারা গঠন করবে তাদের প্রতি আমাদের একটা বিশেষ আহ্বান থাকবে, পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগটা তারা গ্রহণ করবে এবং সেটা বেসরকারি উদ্যোক্তা যারা আছে তাদেরকেও তারা সহায়তা করতে পারে। জেলায় আগামী দিনে কৃষি, শিল্প, শিক্ষা ও চিকিৎসা খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে এমনটাই প্রত্যাশা এ জেলার প্রায় ১৯.৫ লাখ ভোটার সহ সবারই। সময় সংবাদ, নরসিংদী। দক্ষিণের জনপদের জেলা ঝালকাঠিতে বইছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ। চায়ের দোকানে গরম কাপে চুমুক দিতে দিতে সাধারণ মানুষের আড্ডা জমে উঠেছে নির্বাচন নিয়ে খোশ গল্পে। প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলছুরি নয়, উন্নয়ন বঞ্চিত ঝালকাঠিবাসী এবার চাইছেন নির্বাচিত জনপ্রতিনিধিদের হাত ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন। জনগণের প্রত্যাশার সে খবর জানাচ্ছেন রিপোর্টার পলাশ রায়। পৌষের এই শীতে চায়ের দোকানগুলোতে আড্ডা জমেছে বেশ। তবে এই আড্ডার প্রধান আলোচ্য বিষয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের কাছে প্রত্যাশার অন্ত নেই সাধারণ মানুষের। আর সেই প্রত্যাশার খবর জানবো চায়ের দোকানের এই আড্ডায়। কোন উন্নয়ন, বৃষ্টি হলে জলবদ্ধতা হয়ে যায়, এই এলাকার উন্নয়ন চাই। দেশে উন্নয়ন করুক, একটা ভালো প্রার্থী, সন্ত্রাস মুক্ত, এই আমরা চাই। কোনো জায়গা যেন চাঁদাবাজ না হয় এবং উন্নয়নটা যেন গতিশীল থাকে। অসুস্থ রোগী নিয়ে রাস্তা দিয়ে যাইতে পারতেছে না, খুব দুর্ভোগ। আমরা চাই ঝালকাঠিটা উন্নয়ন হোক। শুধু রাস্তাঘাট কালবাড়ি উন্নতি না, উন্নতি বলে মানুষের নৈতিক আদর্শ, চরিত্র, দেশপ্রেম, নৈতিকতা সবকিছুই বোঝায়। জনগণ উপকৃত হয়, এই প্রার্থী আমাদের দরকার। অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নৈরাজ্যের শিকার হয়ে আবারও শরীয়তপুরে প্রাণ গেল একজনের। এবার মারা গেলেন এক বৃদ্ধ। অভিযোগ উঠেছে মাঝপথে 2 দফা আটকে দেওয়া হয় অ্যাম্বুলেন্স। এতে হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয় রোগীর। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। থামছেই না অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের নৈরাজ্য। হাসপাতালে নেয়ার পথে দুর্বৃত্তরা আটকে দেয় অ্যাম্বুলেন্স, মারা যান রোগী। অভিযোগ আছে অপেক্ষাকৃত কম ভাড়ায় রোগী নিয়ে রওনা হলে অন্য অ্যাম্বুলেন্সের মালিকরা অনেক সময় মাঝপথে আটকে দেয় অ্যাম্বুলেন্স। মঙ্গলবার গুরুতর অবস্থায় বৃদ্ধ জামশেদ আলীকে নিয়ে শরীয়তপুর সদর হাসপাতাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন স্বজনরা। অভিযোগ উঠেছে সুমন ও মানিক সহ 7 থেকে 8 জন মাঝপথে 2 দফা আটকে রাখে অ্যাম্বুলেন্স। এতে হাসপাতালে নেওয়ার আগেই পথেই মৃত্যু হয় ডামুড্ডা উপজেলার বাসিন্দা জামশেদ আলীর। আমার গাড়ি তারা সিগন্যাল দিছে, সিগন্যাল দেওয়ার পর আমি গাড়িটা বামে চাপাইছি। বামে চাপানোর পরে 3-4 জন আমার ডান পাশ দিয়ে আইসা আমার গাড়ির চাবি নিয়ে গেছে। চাবি নিয়ে তারা মনে করেন যে আমার সাথে খুব ধস্তাধস্তি করছে। তারা আমার গাড়ি নিয়ে রুগী নিয়ে যাইতে দিবে না ঢাকা। কোটাপাড়া বেশ নাকি হেঁটে যায় গাড়ি ধরছে, ধরিয়া অনেকক্ষণ ইয়া করছে, পাবো ধরিয়া কোনো রকম গেছে, সুইটা লোকজন জড়ো হয়ে গেছে। তারপরে এই জামতলি নাকি হেঁটে লাডি মাডি লয়ে ধরছে। যদি এই কাজ করে থাকে তার যে বিচার হয় আইনত ভাবে, সেই বিচারই আমরা করে দিতে হবে, সোজা কথা। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গতানুগতিক আশ্বাস পুলিশের। ভাড়া কম পাইছে, সে আরেকটাই গেছে। ওরা আবার কইছে আমাদেরটা উড়ে ওদের নাও কেন, সে তো তাদের মধ্যে সমস্যা বাড়ছে। তো সে 75 বছর রোগী নিয়ে যাইতেছিল, রাস্তায় যে মনে হয় জাজিরা বা পদ্মার কাছাকাছি যে মারা গেছে। এর আগে গত বছরের 15 আগস্ট অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের নৈরাজ্যের শিকার হয়ে এক নবজাতকের মৃত্যু হয়। সময় সংবাদ, শরীয়তপুর। 59 বছর পর 2024 সালে পরীক্ষামূলকভাবে চালু হলেও বছর না ঘুরতেই কার্যত স্থবির হয়ে পড়ে রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ নৌবন্দর। একাধিকবার চালুর আশ্বাস মিললেও এখনও পুরোপুরি শুরু হয়নি বাণিজ্যিক কার্যক্রম।
ভারতের মুর্শিদাবাদের ময়াঘাট হয়ে স্বল্প খরচে পণ্য আমদানি ও পরিবহনের সম্ভাবনা থাকায় দ্রুত বন্দর চালুর দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা। তাদের আশা, বন্দরটি চালু হলে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কমবে বেকারত্ব। আলতাফ হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু। প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ছাড়াই 2024 সালের 12 ফেব্রুয়ারি উদ্বোধন করা হয় গোদাগাড়ীর সুলতানগঞ্জ নৌবন্দর। পরীক্ষামূলকভাবে ভারতের মুর্শিদাবাদের ময়া রুট হয়ে কয়েক মাস পণ্য আমদানি হলেও অবকাঠামোগত ঘাটতির কারণে অল্প সময়ের মধ্যেই বন্ধ হয়ে যায় কার্যক্রম। এরপর থেকে সম্ভাবনাময় এই নৌবন্দরটি পড়ে আছে। গত বছর নৌপরিবহন উপদেষ্টার পরিদর্শনের পর বন্দরটি চালুর উদ্যোগ নেওয়া হলেও সংযোগ সড়কসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ কাজ এগোচ্ছে ধীর গতিতে। আশা রাখি পোর্ট চালু হওয়ার পরে এলাকার অর্থনৈতিক অনেক উন্নত হবে। এই নৌবন্দরটা যদি হয়, কর্মসংস্থান ব্যাপক হারে বাড়বে। এখানেও কিন্তু একটা পর্যটন গড়ে উঠতে পারে। আমাদেরকে এখন ঘুরে আসতে হয় চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ হয়ে, ইম্পোর্ট হয়ে। আমরা যদি এখান থেকে আসি তো আমাদের 1-1.5 ঘন্টাতে আমাদের এখানে চলে আসবে সুলতানগঞ্জ পোর্টে। ব্যবসায়ীদের দাবি, সুলতানগঞ্জ থেকে ভারতের মুর্শিদাবাদের ময়াঘাট হয়ে পণ্য আমদানি ও পরিবহন খরচ অন্তত 30% কমবে। এতে রাজশাহীর ব্যবসা বাণিজ্যে নতুন গতি আসার পাশাপাশি বাড়বে কর্মসংস্থান। জোর দাবি যেটা সরকার এটার উপরে গুরুত্ব দিয়ে আমাদেরকে বন্দরটা সচল করে দিক, এবং এই বন্দর আমাদের জন্য যা লাভজনক সেটা সবাই আসলে অবগত আছে। সুলতানগঞ্জ থেকে ভারতের মুর্শিদাবাদের ময়া বন্দরের দূরত্ব মাত্র 20 কিলোমিটার। তবে নৌপথে বর্তমানে পর্যাপ্ত পানি থাকলেও বড় পরিসরে পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য ক্যাপিটাল ড্রেজিং প্রয়োজন বলে মনে করেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। আমাদের নদীর যে ফ্লাড প্লেন, যেটা শুধু বর্ষাকালে ডুবে থাকে, হয়তো দেখা যাবে যে শীতকালে কিংবা শুকনো মৌসুমে সেটা আমরা অন্য কোনো বাণিজ্যিক কিংবা উৎপাদনমুখী কোনো একটা প্রবাহকে বাধা সৃষ্টি না করে কাজে লাগাতে পারি। এই জন্যই কিন্তু আমাদের দেশে ক্যাপিটাল ড্রেজিংয়ের বিষয়টা অনেক আগ থেকে আলোচিত হয়ে আসতেছে। বিআইডব্লিউটিও কর্তৃপক্ষ জানায়, পানির নাব্যতা অনুযায়ী বর্তমানে সুলতানগঞ্জ ময়া নৌপথে নৌযান চলাচলে কোনো প্রতিবন্ধকতা নেই। জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদন মিললে শিগগিরই বন্দর চালুর আশাবাদ তাদের। তবে অন্যান্য চ্যানেলে নৌযান চলাচলের জন্য লাগবে ক্যাপিটাল ড্রেজিং। 80-90% কাজ অগ্রগতি হয়েছে। আশা করা যায় আমরা 20 জানুয়ারির মধ্যে এই কাজগুলো সম্পন্ন করতে পারবো। হাইড্রোগ্রাফিক জরিপ করি, সেখানে যে পানির নাব্যতা পাওয়া যায় সর্বনিম্ন 10 ফিট, যেটা নৌ চলাচলের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না বলেই আমরা মনে করছি। জানা যায় 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের আগে সুলতানগঞ্জ ময়া ও গোদাগাড়ী লালগোলা নৌঘাটের মধ্যে বাণিজ্য চালু ছিল। যুদ্ধের পর রুটটি বন্ধ হয়ে যায়। পরে রাজশাহী ধুলিয়ান 78 কিলোমিটার নৌপথ অনুমোদন পেলেও পদ্মার নাব্য সংকটের কারণে তা কার্যকর হয়নি। ফলে সংক্ষিপ্ত করে সুলতানগঞ্জ ময়া রুট চালু হয়। বন্দর চালু করতে দরকার সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ আর সংযোগ সড়কসহ প্রয়োজনীয় অবকাঠামো দ্রুত সম্পন্ন করা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। আলতাফ হোসেন, সময় সংবাদ, রাজশাহী। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ গেট সংলগ্ন রেললাইনের পাশে গড়ে উঠেছে স্থায়ী অস্থায়ী স্থাপনা। দুপাশে গড়ে উঠেছে অন্তত 15টি স্থায়ী ও অস্থায়ী খাবারের দোকান। নতুন করে আরও স্থায়ী দোকান নির্মাণের কাজ চলমান রয়েছে। এতে সৃষ্টি হয়েছে নিরাপত্তা শঙ্কা। তবে স্থাপনাগুলো অবৈধ ও শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের মূল ফটকের সামনে রেল লাইনের পাশে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। কোথাও আবার পরিত্যক্ত রেল লাইনের ওপরেই বানানো হয়েছে দোকান ঘর। এই রেলপথ দিয়ে সান্তাহার বনারপাড়া রুটে প্রতিদিন অন্তত 18টি ট্রেন চলাচল করে। অন্যদিকে কলেজে যাতায়াতের জন্য প্রতিদিন শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে রেল লাইন পার হয়। অথচ এই ক্রসিং এ নেই কোনো স্থায়ী রেলগেট কিংবা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এই অবস্থার সুযোগ নিয়ে স্থানীয় প্রভাবশালীদের মদদে আজিজুল হক কলেজ ক্যাম্পাস এলাকায় রেল লাইনের দুপাশে গড়ে উঠেছে অন্তত 15টি স্থায়ী ও অস্থায়ী খাবারের দোকান। নতুন করে আরও স্থায়ী দোকান নির্মাণের কাজ চলমান রয়েছে। সর্বশেষ গত 9 জানুয়ারি কলেজ এলাকার প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে রেল লাইন সংলগ্ন ফাঁকা জায়গা দখলের উদ্দেশ্যে বাঁশের খুঁটির সঙ্গে হলুদ রঙের দড়ি টাঙিয়ে দেয় দখলদাররা। এই যে আমাদের এই ক্যাম্পাসের সামনে অবৈধভাবে জোর জবরদস্তি করে দোকান দেওয়া হচ্ছে। রেল লাইনের সাথে অবৈধ দোকানপাট থাকার কারণে হয়তো বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এটাই হলো বড় সমস্যা। অবৈধভাবে স্থাপনাগুলো গড়ে ওঠার কারণে, বিভিন্ন দোকানপাট গড়ে ওঠার কারণে এখানে কিন্তু প্রাণনাশীর ঘটনা কিন্তু বিগত দিনে বেশ কিছু ঘটেছে।
দ্রুত প্রতিষ্ঠানটির সামনে রেলের জায়গায় গড়ে ওঠা স্থাপনা সরিয়ে নেওয়ার দাবি অধ্যক্ষের। এই জায়গাটাতে অতীতেও দুর্ঘটনা ঘটেছে, প্রাণহানিও ঘটেছে। তো ইদানিং দোকানপাট বেশি উঠছে, এতে করে আমাদের এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর যাতায়াতে বেশ নিরাপত্তার ঝুঁকি তৈরি হচ্ছে। তো আমরা চাইব যে রেলওয়ে কিংবা উপযুক্ত কর্তৃপক্ষ যেন এই জায়গাটা পরিষ্কার রাখার চেষ্টা করে, যেন ছাত্রছাত্রীদের ঝুঁকি কমে। এ নিয়ে রেলের ভূমি শাখা কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। আর প্রকৌশল শাখা কর্মকর্তা বলছেন স্থাপনাগুলো গড়ে উঠেছে পুরোপুরি অবৈধভাবে। কাজটা রেল লাইন থেকে এত সন্নিকটে করছে যেটা আমরা ইতিমধ্যে বাধা দিয়েছি এবং আমার সাবস্টেশন ইঞ্জিনিয়ার যায় ওটা ভেঙেও দিয়েছে। এবং আমরা চাই না রেল লাইন থেকে অ্যাটলিস্ট 15 ফিটের ভিতরে কোনো স্থাপনা হোক। অরক্ষিত রেলগেটে গত বছরের 6 জুলাই ট্রেনের ধাক্কায় প্রাণ হারান সরকারি আজিলক কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের স্নাতক 3য় বর্ষের শিক্ষার্থী রাকিব হোসেন মুস্তাকিম। আর 1890 সালের রেলওয়ে আইনে রেল লাইনের অধীন ও পার্শ্ববর্তী এলাকা নিরাপত্তা ও নিয়ন্ত্রণের আওতায় রাখা হয়েছে। ওই আইন অনুযায়ী রেল লাইনের দুপাশে 20 ফুটের মধ্যে যে কোনো ধরনের স্থাপনা সম্পূর্ণ অবৈধ। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। বরিশালে জাল টাকা সহ 4 কিশোরকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ জাল নোট ও সরঞ্জাম। দেখে বোঝার উপায় নেই এগুলো নকল টাকা। অভিযোগ উঠেছে উঠতি বয়সী কিশোররা জাল নোট তৈরির পাশাপাশি নিজেরাই সরবরাহ করছেন বাজারে। মঙ্গলবার রাতে বরিশাল নগরী থেকে জাল টাকা চক্রের 4 সদস্যকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় বগুড়া রোড এলাকায় 2 কিশোরকে জাল নোট সহ আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে সেখানে উপস্থিত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে আটক 2 জনের দেয়া তথ্য অনুযায়ী ভাটিখানা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি বাসা থেকে উদ্ধার হয় আরও বেশ কিছু জাল নোট। জব্দ করা হয় জাল টাকার সরঞ্জাম। সেখান থেকে আটক করা হয় আরও 2 জনকে। তাদের নাকি কাউকে ধরছে, ধরার পরে নাকি তারা আমার নাম বলছে, কিন্তু আমি এর সাথে জড়িত না। এখন সেটা তো আমি বলতে পারবো না যে তারা কেন আমার নাম শুধু বলবে। আমি একটু রাজনীতি প্রেমিক, তাই একটু অনেকের সাথেই যাই, অনেকে ক্ষোভ ধরে যে আমি তাদের সাথে কেন যাই না, এই শত্রুতাও হতে পারে। চা খেতে আসছি পর দোকানদার বলছে যে এটা জাল টাকা। পরে যখন চেক করা হয় তখন তার পকেট থেকে আরো 7টা নোট বাইর করা হয়। ঠিক আছে, তখন আমরা এটা পায়া আমরা ডিবিতে ফোন দেই। এই চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রথমে আমরা 2টা বাচ্চাকে আটক করছিলাম যে এরা জাল টাকা দোকানে সাপ্লাই করতেছে। ধরার পরে ওদের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা ধরছি গিয়ে তানবীরকে ধরছিলাম। তানবীরের বাসা তল্লাশি করে আমরা প্রচুর পরিমাণে প্রিন্টেড জাল টাকা প্লাস সিপিইউ প্রিন্টার এগুলো জব্দ করছি। পরবর্তীতে তানবীর জানায় যে এটার সাথে আলবি জড়িত এবং আলবি ওরে এগুলো সাপ্লাই করছে। গত 2 বছরে বরিশাল থেকে জাল টাকা সহ অন্তত 50 জন আটক হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সময় সংবাদ, বরিশাল। শীতের দাপটে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এই মুহূর্তে গায়েবান্ধায় আছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। টানা 2 সপ্তাহের শীতে কিন্তু জবুথবু হয়ে পড়েছে উত্তর অঞ্চলের জেলা গাইবান্ধা। আর এই শীতের সাথে পাল্লা দিয়ে কিন্তু বাড়ছে বিভিন্ন রোগের প্রকোপ। যদিও গত 2 দিন থেকে কিন্তু সূর্যের দেখা মেলায় কিছুটা স্বস্তি মিলেছে। যদি আজকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে রয়েছে আমি, এই জেনারেল হাসপাতালের তথ্য যদি বলি যে বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত হয়ে প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতার কিন্তু দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। বিশেষ করে কিন্তু আমরা দেখছি যে শিশু এবং বয়স্ক রোগীরা সবচেয়ে বেশি ভর্তি হয়েছে। আজকের গাইবান্ধা জেনারেল সদর হাসপাতালে 20 ওয়ার্ডের বিপরীতে কিন্তু 45 জন শিশু ওয়ার্ডের শিশু ভর্তি রয়েছে। পাশাপাশি যে ডায়রিয়া রোগী রয়েছে, সেই ডায়রিয়া রোগীর কিন্তু 20টি ওয়ার্ডের বিপরীতে আমরা দেখেছি যে 51 জন ভর্তি রোগী রয়েছে। প্রতিদিনের গড় পরিসংখ্যান যদি বলি যে 40 জনের অধিক রোগী কিন্তু প্রতিদিন ভর্তি থাকছে। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে যে শীতের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিদিন বিভিন্ন শীতজনিত রোগী কিন্তু আসছে। বিশেষ করে সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত শিশুরা কিন্তু
হাসপাতালে ভর্তি হচ্ছে। চিকিৎসকরা যেটি বলছেন যে হঠাৎ কিন্তু এই শীতজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। টানা যে শীত, এই শীতের কারণে কিন্তু এই শীতজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। চিকিৎসকরা যেটি বলছেন যে শিশুদের বাড়তি যত্ন নেওয়ার প্রতি তারা অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছেন, যাতে বাসি পচা খাবার না খায়, যেন শীতের মধ্যে বেশি না যায়, এই কারণে কিন্তু তারা পরামর্শ দিচ্ছেন। এই ছিল গাইবান্ধা জেনারেল হাসপাতাল থেকে শীতজনিত রোগের সর্বশেষ খবর। যুক্ত ছিলাম গাইবান্ধায়। চাঁপাইনবাবগঞ্জের বেশিরভাগ এলাকার পেঁয়াজ তোলা শুরু হয়েছে। কৃষকরা বলছেন ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি করায় বাজারের দাম কমে গেছে। দেশে পেঁয়াজ চাষ আরও বৃদ্ধি পেলে ভারতীয় পেঁয়াজ আমদানির প্রয়োজন হবে না বলে জানায় কৃষি বিভাগ। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। তীব্র শীত উপেক্ষা করে জমি থেকে পেঁয়াজ তুলছেন কৃষক। খেতেই পরিষ্কার করে তা নেওয়া হচ্ছে বাজারে। চাঁপাইনবাবগঞ্জের বেশিরভাগ এলাকায় পেঁয়াজ তোলা শুরু হয়েছে, যদিও অনেক ক্ষেতে এখনো পূর্ণাঙ্গতা পায়নি ফসল। কৃষকরা বলছেন ভরা মৌসুমে ভারত থেকে পেঁয়াজ আমদানি করায় বাজারে দাম কমে গেছে। প্রতি কেজি পেঁয়াজের উৎপাদন খরচ 40 থেকে 45 টাকা হলেও বাজারে বিক্রি করতে হচ্ছে 38 থেকে 42 টাকায়। লোকসান কমাতে আমদানি বন্ধের পাশাপাশি সরকারি সহায়তার দাবি তাদের। আমাদের তো বিঘা প্রতি আপনার ধরেন 75,000 টাকা খরচ, বর্তমানে আপনার যে দাম অনুযায়ী আমরা ধরেন 60 থেকে আপনার 50 পাচ্ছি। ভবিষ্যতে আরো হয়তো দাম কমে যেতে পারে, এই আশাতে এখন দেখছি যে 2000 টাকা পাচ্ছি, এখন বেশি পরে যদি 1,500 টাকা পাই। আশা আছে জাল ফেলছি, 7-8টা বছর থেকে লাভই পাই না, আর 800 করে পেয়ে যেছে। এলসি ঢোকার জন্য আগামী উঠিয়ে বিক্রি করে দিচ্ছি। এখন আসার জন্য ধরলেন কি যে পেঁয়াজের দাম পড়েছে, দিয়ে ধরলেন কি যে চাষি মানে মরে যাচ্ছে, জীবনটাই পাংচার। গতবার ধরলেন এক বিঘাতে 30 থেকে 40 হাজার করে নাই, এবার তো দেখা যাচ্ছে 15 থেকে 20 হাজার করে হারিয়ে যাবে। এখন ধরলেন এলসির পেজ গালা যদি না আসতো তাহলে আশা হয়তো গিয়ে ক্যাশটা ওঠে 10 টাকা হলে সামনে বার হয়তো আরো 5-7 বিঘা করে হয়তো বেশি লাগাইতাম। পেঁয়াজ আবাদ বাড়াতে কৃষককে সব ধরনের সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। আর দেশে পেঁয়াজ চাষ আরও বৃদ্ধি করা গেলে ভারতীয় পেঁয়াজ আমদানির প্রয়োজন হবে না বলে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তা। প্রণোদনার মাধ্যমে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে তাদেরকে উদ্বুদ্ধ করতে চাই। এই সময়টাতে ঠিক একইভাবে তারা মুড়ি কাটা পেঁয়াজ করছে, আমাদের দেশি যে পেঁয়াজ, এতে করে যে ওই সময়গুলোতে যে পেঁয়াজের ঘাটতি থাকে সেটা একদিকে যেমন পূরণ হচ্ছে, ঠিক একই সাথে তারা বাজার মূল্য ভালো পাচ্ছে এবং কৃষক লাভবান হচ্ছে। জিআর ফ্লো মেশিন ব্যবহার করে যদি তারা স্থাপন করে পেঁয়াজ সংরক্ষণ করে, তাহলে পেঁয়াজের সংরক্ষণের যে অপচয় সেটাও রোধ হচ্ছে। এতে করে আমাদের যে পেঁয়াজের প্রাপ্যতাও বেড়ে যাচ্ছে, যাতে করে আমাদের আমদানি নির্ভরতা কমে যাচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে প্রায় 4000 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে। আর জেলার সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে চলতি অর্থ বছরের জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত আমদানি হয়েছে 25,200 মেট্রিক টন পেঁয়াজ, যার মধ্যে গত ডিসেম্বরই এসেছে 20,000 মেট্রিক টন পেঁয়াজ। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ চালিয়ে যাওয়ার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি জানান বিক্ষোভকারীদের জন্য সাহায্য আসছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন যুদ্ধ ও আলোচনা উভয়ের জন্যই প্রস্তুত রয়েছে তেহরান। চলমান আন্দোলনে নিরাপত্তা কর্মী সহ মোট 2000 মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ক্রমেই ইরানের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। দেশের অর্থনৈতিক দুরবস্থার জেরে শুরু হওয়া আন্দোলন এখন পুরোপুরিভাবে রূপ নিয়েছে সরকার বিরোধী বিক্ষোভে। আর এ অজুহাতে আগুনে ঘি ঢালার কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের এই আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বিক্ষোভকারীদের বিভিন্ন প্রতিষ্ঠান দখলে নেওয়ার আহ্বান জানান। বলেন তাদের জন্য সাহায্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। হত্যাকারীদের নামগুলো মনে রাখুন, কারণ তাদের খুব বড় মূল্য দিতে হবে। প্রতিবাদকারীদের নির্বিচারে হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানের কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি। আমি তাদের শুধু এটুকুই বলতে চাই যে সাহায্য আসছে। দানবেরা দখলে নেয়ার আগ পর্যন্ত ইরান একটি মহান দেশ ছিল। এর আগে ইরানের বিক্ষোভকারীদের উদ্দেশ্যে সাহায্য পাঠানো হচ্ছে বলে সামাজিক মাধ্যমে জানান ট্রাম্প।
একই সঙ্গে যে কোনো সময় ইরানের চলমান আন্দোলনে হস্তক্ষেপের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তিনি যুক্তরাষ্ট্রের পরিকল্পনা সম্পর্কে বলতে রাজি হননি। এর মধ্যে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা যে কোনো দেশের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ওয়াশিংটন পরীক্ষা করতে চাইলে যুদ্ধ ও আলোচনা উভয়ের জন্য প্রস্তুত আছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে আইএসের সদস্য মোতায়েনের মাধ্যমে সন্ত্রাসী হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রধান সামরিক কমান্ডার আব্দুল রহিম মুসাভি। দেশটিতে বিক্ষোভ এবং অর্থনৈতিক সংকটের মধ্যে এই অভিযোগ সামনে এসেছে। তাদের উদ্দেশ্য ছিল নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর উপর সহিংস হামলা চালানো বলে দাবি করেছে মুসাভি। তিনি আরও জানান, ইরান তার সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘন বরদাস্ত করবে না। দেশটির বিভিন্ন শহরে ভাঙচুর, অগ্নিসংযোগ চালাচ্ছে প্রতিবাদকারীরা। হামলা চালানো হয় নিরাপত্তা বাহিনীর ওপরও। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা। এছাড়া 350 মসজিদ এবং প্রায় 200 অ্যাম্বুলেন্স সহ অন্যান্য যানবাহন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। উভয় পক্ষের সংঘর্ষে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 2000-এর বেশি মানুষ। ইরানের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এমন দাবি করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গাজায় তীব্র ঝড়ে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে অন্তত 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ঝড়ের পাশাপাশি তীব্র শীতেও বেশ কয়েকজন গাজাবাসীর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 1 বছর বয়সী এক শিশু রয়েছে। শিশুটি দেইর আল বালা এলাকার একটি তাঁবুতে জমে গিয়ে মারা যায়। অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও উপত্যকাটিতে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ইয়াহিয়া সিনাওয়ারের মৃত্যুর পর এবার নতুন প্রধান বেছে নিতে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলি বাহিনীর বন্দুকের সঙ্গে সংঘর্ষের পর এবার গাজাবাসীকে লড়তে হচ্ছে প্রকৃতির সঙ্গে। শীতকালীন ঝড়ে নিজেদের মাথা গোজার শেষ সম্বল এই তাঁবু রক্ষায় আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বাস্তুচ্যুত বাসিন্দারা। তবে প্রকৃতির সঙ্গে এই লড়াইয়ের মধ্যেও বাদ সেজেছে দখলদার ইসরায়েল। তাদের হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে বেশ কয়েকজন নিহত হয়েছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, গাজা সিটিতে পৃথক 2টি ভবন ধসে এই প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে কিশোরীও রয়েছে, আরও অনেকে আহত হয়েছেন। শুধু ভবন ধস নয়, চরম ঠান্ডাও কেড়ে নিচ্ছে প্রাণ। হাসপাতাল ও সিভিল ডিফেন্স কর্মকর্তারা জানান, অনেক শিশু এই শীতে তাঁবুতেই মারা যাচ্ছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, এই শীত মৌসুমে ঠান্ডায় বহু শিশু মারা গেছে। এর মধ্যে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে এখনও মানবিক সহায়তা ও আশ্রয় সামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। হামাসের দাবি, আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতায় গাজায় সবচেয়ে ভয়াবহ গণহত্যা চলছে। যদিও কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হাজারো বিপত্তি থাকা সত্ত্বেও উপত্যকাটিতে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনা চলছে। ইসরায়েলের হামলায় ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর হামাস নতুন নেতা নির্বাচন করতে যাচ্ছে। এ প্রক্রিয়ায় শীর্ষ পদপ্রার্থী হিসেবে রয়েছেন খলিল আল হাইয়া ও খালেদ মেশাল। হামাস সূত্রে জানা গেছে, সংগঠনটি এই মাসে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে। নির্বাচনে ভোট গোপন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। হামের শুরা কাউন্সিলের 50 জন সদস্য অংশ নেবেন, যাদের মধ্যে পশ্চিম তীর, গাজা ও নির্বাসিত সদস্যরাও রয়েছেন। মালিহা সুহরওয়ার। নতুন বছরে বাফুফের লক্ষ্য জাতীয় দলের র্যাঙ্কিং 160-এর মধ্যে আনা। এজন্য সাউথ এশিয়ান অঞ্চলের বাইরে গিয়ে পর্যাপ্ত ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের পরিকল্পনা ফেডারেশনের, জানিয়েছেন সভাপতি তাবিত আওয়াল। এশিয়ান কাপ বাছাই ম্যাচ না থাকায় বাফুফের লক্ষ্য এএফসি নেশনস লিগ, পাশাপাশি আসিয়ান অঞ্চলের টুর্নামেন্টে অংশ নেওয়ার পরিকল্পনা আছে বলেও জানান বাফুফের সভাপতি। বহু বছর পর আবারও উন্মাদনা ফিরেছে দেশের ফুটবলে। হামজা সমিতে ভর করে স্বস্তির সুবাতাস, যদিও অর্জিত হয়নি এশিয়ান কাপের মূল পর্বে খেলার লক্ষ্য। একই সঙ্গে দলকে র্যাঙ্কিংয়ের কাঙ্ক্ষিত জায়গায় আনতে পারেননি হাভিয়ের কাবরেরা। নতুন বছরে বাফুফের প্রধান টার্গেট বাংলাদেশ জাতীয় দলের র্যাঙ্কিং উন্নয়ন। এজন্য উপরের দিকে থাকা দলগুলোকে প্রতিপক্ষ বানিয়ে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের গুরুত্ব সভাপতি তাবিত আওয়ালের। সাফের বাইরে ফ্রেন্ডলি ম্যাচগুলো খেলবো, সেটাতে আমরা কিন্তু সাকসেসফুল হইনি, সত্যি কথা। সো আমাদের মেইন উদ্দেশ্য এখন থাকবে সেই জায়গায় সাকসেসটা এনে দেওয়ার জন্য। ন্যাশনাল টিমের র্যাঙ্কিংয়ে আমরা একটু ইমপ্রুভ করেছি, বাট 180-র ভিতরে আমরা আছি। তো আমাদের টার্গেট থাকবে আমরা যেন অ্যাটলিস্ট 160 ভিতরে আমরা ঢুকতে পারি ইন দ্য নেক্সট 1 year, ইজ পসিবল, যদি রাইট টিমকে
রাইট সময় খেলি অ্যান্ড অফকোর্স আমরা যদি অ্যাটলিস্ট ড্র বা জিতি। সিঙ্গাপুর বাদে চলতি বছর এশিয়ান কাপ বাছাইয়ের কোনো ম্যাচ পাবে না বাংলাদেশ। এজন্য বাফুফে ফোকাস রাখছে সাফ চ্যাম্পিয়নশিপের দিকে। পাশাপাশি এএফসি নেশনস লিগের ম্যাচগুলো যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছেন বাফুফে বস। ন্যাশনাল টিমের সিন্স আমাদের এএফসি কোয়ালিফিকেশন এখন নাই, আমরা ওয়েট করতেছি যে সাফের ক্যালেন্ডারটা আমরা পাবো। আমরা ওয়েট করতেছি যে এএফসি চেষ্টা করতেছে নতুন করে একটা নেশনস লিগ শুরু করতে, সেই ক্যালেন্ডারটা আমরা পাবো। সেই ক্যালেন্ডারের বাইরে আমরা চাবো একটু মানে বড় আকারের টিম এশিয়াতে হোক বা আফ্রিকার থেকে হোক তাদের সাথে আমাদের খেলার জন্য। মান বিবেচনায় এএফসিতে আসিয়ান অঞ্চলের কম্পিটিশন যথেষ্ট সমৃদ্ধ। ফুটবল ফেডারেশনের লক্ষ্য এবার নিজেদের সেখানে অন্তর্ভুক্ত করা। এছাড়াও সেন্ট্রাল এশিয়াতে ম্যাচ খেলারও চেষ্টা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি। আসিয়ান রিজনের তো হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ হয়, তো সেখানে উই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ করার জন্য। আসিয়ান 13টা দেশ আছে, এটা আমার মনে রাখতে হবে। আর সেন্ট্রাল রিজনে যেখানে বর্তমানে ইরান, তারপরে উজবেকিস্তান তারা খেলে, তারাও একটা টুর্নামেন্ট করে, সেটা হলো সেন্ট্রালাইজ ভেন্যুতে। সো আইদার অর আমরা চেষ্টা করব এই দুইটা রিজনের সাথে আমাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য। তবে বিশ্বকাপের বছরে এইসব পরিকল্পনা বাস্তবায়ন চ্যালেঞ্জিং হতে পারে বাফুফের জন্য। পাশাপাশি ঠিক কোন সময়টায় সাফ চ্যাম্পিয়নশিপ মাঠে গড়াবে তা নিয়েও আছে অনিশ্চয়তা। সাফ ক্যালেন্ডার। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আসন বন্টন নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলন টানাপোড়েন। শেষ মুহূর্তে একাধিক দল যুক্ত হওয়ায় সময় লাগছে দাবি নেতাদের। 11 দলের চূড়ান্ত তালিকা ঘোষণা আজ। নাস্তালয়ের দোকান থেকে আসে, ওইখান থেকে ঘুরে পড়ছে। আর যদি এরা চলি ফিরে খাই না ফেললে আর খাই মুখি সাধারণ দিক দেখে এখানে খালে মকুইন তো 300 মাইন হতে রাখছে। সীমান্তে মৃত্যু ফাঁদ। মিয়ানমারের ছোড়া গুলি, মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর পদক্ষেপের দাবি বাসিন্দাদের। অনেকে শুনি যে এখানে এই কন্টাক্টে করে ফেলে, একদম সিস্টেমেই গোলমাল, খালি ওই 2-4টা অভিযান করলে কিচ্ছু হবে না। জন্ম নিবন্ধনে ভোগান্তি, ডিজিটাল সেবায় ও দালালের দৌরাত্ম্য। অতিরিক্ত টাকা না দিলে ঘুরতে হয় মাসের পর মাস। জড়িত কর্মকর্তারাও। অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস। এ ছিল সকালের সময়ে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন জিনা তারা জশোয়া। অর্জিতা, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।